আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মেন্টর রেজওয়ান তিশা চলে এসেছি স্পোকেন ইংলিশের ইন্টারেস্টিং আরেকটি টপিক নিয়ে। অ্যান্ড আজকে আমাদের শিখবার টপিক হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে পারফেক্ট ওয়েতে বলা যায়, অর্থাৎ পারফেক্ট সেন্টেন্স ইউজ করে কিভাবে স্পোকেন ইংলিশে ওইটা কাজে লাগানো যায়। সুতরাং আর দেরি না করে চলো আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, এতদিন অবধি আমরা যে কয়েকটা সেন্টেন্স আমরা শিখেছি, সেটা হোক সিম্পলে, সেটা হোক প্রোগ্রেসিভ, অর্থাৎ ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস ফর্মে শিখেছি। এখন আমি যদি এটা আর একটু ভেঙে বলি, তাহলে কিছুটা এরকমভাবে আমরা সেন্টেন্স শিখেছি যেটা প্রতিদিন আমরা অভ্যাসগতভাবে যে কোনো একটা কাজ করি এবং সেই কাজের বর্ণনা স্বরূপ যদি আমরা কিছু বলতে চাই সেটা কিভাবে বলতে হবে, এবং কোনো একটা কাজ চলমান আছে, সেই চলমান অবস্থায় কোনো কাজকে বর্ণনা করব কিভাবে, আমরা সেগুলো শিখেছি। অর্থাৎ যেমন ধরো তুমি প্রতিনিয়ত স্কুলে যাও, বা আমি প্রতিনিয়ত পড়াশোনা করি, আমি ঘুম থেকে উঠি, আমি স্কুলে যাই, এই করি সেই করি, মানে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো, ওগুলো তুমি সিম্পল প্রেজেন্টে বা সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারে বর্ণনা করতে শিখেছি আমরা। এবং চলমান যে কাজগুলো আছে ওগুলো কন্টিনিউয়াস ফর্মে শিখেছি। কিন্তু আমরা যখন কথা বলবো যে আমি করেছি, আমি গিয়েছি, আমি পড়েছি, সে দেখেছে, সে এসেছে, সে বলেছে, সে শিখেছে, বা তারা খেলেছে, তারা শুনেছে, এরকম টাইপের সেন্টেন্সগুলো আমরা যখন বলবো তখন আমরা কিভাবে বলবো? তখন তো আমরা না পারবো সিম্পলের মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট কিংবা সিম্পল ফিউচারের সাহায্য নিয়ে বলতে, না পারবো আমরা কন্টিনিউয়াস ফর্মে বলতে। অর্থাৎ আমি এটা কন্টিনিউয়াসলি করছি এমনটাও না, আমি বলেছি এটা করছি কিন্তু বলছি না, আমি বলেছি আমি করেছি। আবার আমি করি সেটাও কিন্তু বলিনি, আমি বলেছি আমি করেছি। সুতরাং এই যে করছি, বলছি, গিয়েছি, দেখেছে, এইরকম ধরনের সেন্টেন্স ইউজুয়ালি ইংলিশে বলার সময় আমরা পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আচ্ছা, আজকে আমরা এই সম্বন্ধে একটু বিস্তারিত দেখব। এখানে আমি লিখেছি যে দেখো, করেছি, বলেছি, গিয়েছি, নিয়েছি, করেছে, বলেছে, গিয়েছে, নিয়েছে, এই ধরনের শব্দগুলো যখন আমরা বলবো তখন আমরা ইউজুয়ালি পারফেক্ট টেন্স যে সেটার সাহায্যে কথা বলতে হবে, বা সেই টেন্সের সাহায্য নিয়ে আমরা সেন্টেন্সটাকে সুন্দরভাবে মেক করব। এতদিন অবধি আমরা যেই সকল সেন্টেন্স শিখেছি, যেমন আমরা পড়েছি এভাবে যে আমি করি, বলি, শুনি কিংবা শুনে, তারপর বলে, আমরা এই সকল সেন্টেন্স কিভাবে মেক করতে বা করে, হ্যাঁ, আমরা এই সকল জিনিসগুলো কিভাবে ইংলিশে মেক করে সেগুলো শিখেছি। যেমন আমি করি, আই ডু, আমি বলি, আই সে, আমি শুনি, আই হিয়ার। কিন্তু আবার যখন কন্টিনিউয়াস ফর্মে যেমন চলমান আছে, আমি বলছি, আমি শুনছি, আমি দেখছি, সেই ক্ষেত্রে বলছি বা কি শুনছি বা করছি, এই ফরম্যাটগুলো আমরা শিখেছি। এগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে করে থাকি, অর্থাৎ একটা অক্সিলিয়ারি এনেছিলাম। প্রিভিয়াস ক্লাস যারা আমাদের সঙ্গে করেছো তারা হয়তো জিনিসটা ভালোভাবে কানেক্ট করতে পারবে, যে আমরা একটা অক্সিলিয়ারি বসিয়েছিলাম এবং V1 এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে কন্টিনিউয়াস ফর্মে কথা বলেছি। অ্যান্ড এই যে এগুলো যেগুলো আছে, এই যে করে, বলে, শুনে কিংবা শুনি, বলি, করি, এগুলো আমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট কিংবা সিম্পলের ফিউচারের সাহায্যে বলেছি বা ক্লাসগুলো করেছিলাম বা সেন্টেন্সটা বলা শিখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা শিখেছিলাম জাস্ট সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, ভার্বের V1 কিংবা অক্সিলিয়ারি যেগুলো বসে সেগুলো বসবে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা না করি, করে, বলি, বলে বা বলছি, শুনছি, করছি, এগুলো নিয়ে না। যদি এরকম ভাবে বলে যে করেছে, বলেছে কিংবা করেছি, বলেছি, আমরা যদি এই ফরম্যাটে কথা বলতে চাই তখন কিন্তু তুমি চাইলে এই স্ট্রাকচার কিংবা এই স্ট্রাকচারটা কাজে লাগিয়ে কথা বলতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার পারফেক্ট টেন্সের সাহায্য নিতে হবে। অ্যান্ড আজকে আমরা পারফেক্ট সেন্টেন্স কিভাবে মেক করে সেটা নিয়ে কথা বলবো, অ্যান্ড খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা শিখে যাব বিষয়গুলো। আচ্ছা, তো আমরা পার্থক্যটা আগে একটু বুঝে নেই, কারণ বাংলার পার্থক্যটাই যদি আমরা না ধরতে পারি, ইংলিশে কথা বলার সময় কখন কোনটা ইউজ করতে হবে বা কখন কোন টেন্সে কথা বলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সন্দিহান থেকে যাব। সুতরাং আমরা দেখো এখানে বলেছি করি, আর এখানে আমরা শিখতে হবে করেছে কিংবা করেছি। করি, করেছি, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপর বলি বা বলেছি, একটা নর্মালি প্রতিদিন আমি বলি, আমি সত্য কথা বলি বা আমি ওদের সঙ্গে কথা বলি, আর একটা বলেছি, আমি ওকে এটা বলেছি বা বলেছিলাম বলে অবশ্য অতীতে হয়ে যায়, বলেছি।
সেই ক্ষেত্রে যখন আমরা এই সকল সেন্টেন্স মেক করব তখন আমরা মূলত পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে কথা বলবো। ওকে, এখন এদিকে খেয়াল করো, আমি এখানে স্ট্রাকচারটা সুন্দর করে লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ কিংবা হ্যাড, তারপরে V3। এখন আমরা এইটা নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে পরিবেশন করব, একটু সবাই লক্ষ্য করুন। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে একটা গল্প পরিবেশন করছি। ধরো এভাবে লিখলাম যে পারফেক্ট হচ্ছে একজন পিতার নাম। পারফেক্ট হচ্ছে একজন পিতার নাম। এই পিতার হচ্ছে 3টা সন্তান আছে, 3টা সন্তান। একজন সন্তানের নাম হচ্ছে হ্যাভ, একজন সন্তানের নাম হচ্ছে হ্যাজ, এবং আরেকজনের নাম হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ এবং হ্যাজ ওরা এসেছে প্রেজেন্ট থেকে, ওরা এসেছে প্রেজেন্ট থেকে, অ্যান্ড হ্যাড এসেছে পাস্ট থেকে। এবং এই পরিবারের আরেকটা সদস্য হচ্ছে V3, অর্থাৎ যখন পরিবারটা হবে প্রেজেন্ট এবং পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের, তখন এই পরিবারের সদস্য কারা কারা থাকবে? হ্যাভ, হ্যাজ, সেই সঙ্গে V3। আর এই জিনিসটা যখন পাস্ট পারফেক্টের পরিবার হবে, পাস্ট পারফেক্ট, তখন পরিবারের সদস্য শুধুমাত্র হ্যাড প্লাস V3। আমি কথাটা আরেকটু গুছিয়ে বলি, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। এখানে দেখো আমি লিখেছি যদি প্রেজেন্ট হয়ে থাকে, অর্থাৎ আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কোনো একটা কাজ করেছি, বলেছি, গিয়েছি, এই ফরম্যাটে যখন আমি কোনো কথা বলতে যাব, সেই ক্ষেত্রে আমার যেই কাজটা করতে হবে, আমি লিখলাম প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে আমি কার সাহায্য নিব? আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট পারফেক্টের পরিবারের সদস্য হচ্ছে শুধুমাত্র এই দুজন, হ্যাভ কিংবা হ্যাজ, হ্যাভ কিংবা হ্যাজ। এখন আমি সেই সঙ্গে আরেকটা কথা বলেছিলাম, হ্যাভ এবং হ্যাজের সঙ্গে ওদের পরিবারের আরেকটা গুরুত্বপূর্ণ সদস্য আছে, সেটা হচ্ছে V3। সেটা হচ্ছে V3, অর্থাৎ যখন প্রেজেন্ট পারফেক্টের পরিবার কাউন্ট করা হবে তখন সদস্য সংখ্যা হবে হ্যাভ, হ্যাজ, সেই সঙ্গে V3। আবার যখন আমরা বলবো যে পাস্ট পারফেক্টের পরিবার বা পাস্ট পারফেক্টের সদস্য সংখ্যা কারা কারা আসবে, তখন শুধুমাত্র একটাই আসবে, হ্যাড, সেই সঙ্গে V3। সেই সঙ্গে সেক্ষেত্রে কি আসবে? হ্যাড প্লাস V3। এখন তার আগে পরে তো অবশ্যই সাবজেক্ট এবং হচ্ছে এখানে যদি তুমি সেন্টেন্স অ্যাকর্ডিং তোমার অবজেক্ট বা এক্সটেনশন তোমার বসাতে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা লক্ষ্য করো, আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ কিংবা হ্যাজ V3, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস V3। আর ফিউচার নিয়ে আমরা একটু পর কথা বলবো। আর আমরা সবাই মোটামুটি এইটুকু জানি যে হচ্ছে প্রেজেন্টের সাথে ফিউচারের সব কিছুর অনেকটাই মিল আছে, আমরা প্রিভিয়াস ক্লাসেও এই সম্বন্ধে ডিটেল জেনেছি। আর এই ক্ষেত্রে পারফেক্ট সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে প্রেজেন্টের সাথে ফিউচারের কেমন মিল সেটা একটু পর আমরা আলোচনা করব। আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট নিয়ে একটু বুঝে নিই। ওকে ক্লাস, এবার এই জায়গাটা সবাই একটু লক্ষ্য করি। আমরা এই জায়গাটা একটু পরে তাকাবো, এই জায়গা নিয়ে এখন কথা বলবো না, আমি এই জায়গা নিয়ে একটু পরে কথা বলবো। আগে এই জায়গাটা লক্ষ্য করি। আমি এখানে স্ট্রাকচারটা কিন্তু সেম লিখেছি, সাবজেক্ট লিখেছি। অবশ্যই সাবজেক্ট যখন তুমি কথা বলবে সাবজেক্ট একটা ইউজ করতে হবে তোমার, সেক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ কিংবা হ্যাজ, এই দুটো কিসের ক্ষেত্রে? প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাডটা শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে, আর V3। এই দেখো আমি প্রেজেন্টের সবগুলা, আমরা যে পার্সন এর আগে শিখেছিলাম বেশ কয়েকটা ক্লাস আগে, আমরা পার্সন সম্বন্ধে ডিটেল জেনেছিলাম। যারা আমাদের পার্সনের ক্লাসটা করিনি তারা একটু কাইন্ডলি পার্সনের ক্লাসটা দেখে আসবো। আচ্ছা, তো এই যে আমি বলেছি প্রেজেন্ট, যখন আমি করেছি, বলেছি, বা সে বলেছে, সে গিয়েছে, সে দেখেছে, তুমি বলেছো, তুমি গিয়েছো, তুমি শুনেছো, তুমি করেছো, বা তারা বলেছে, তারা করেছে, তারা খেলেছে, এরকম ধরনের কোনো বাক্য প্রেজেন্ট হিসেব করে বা বর্তমান হিসেব করে তুমি বলতে যাবে, তখন তোমার এই স্ট্রাকচারসগুলো ফলো করতে হবে। এখন দেখো আমি পার্সন অ্যাকর্ডিং কখন হ্যাভ এবং কখন হ্যাজ হবে সেটা সুন্দর করে এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো আমরা একটু এই জায়গাটা লক্ষ্য করি। দেখো আইটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন, আইয়ের সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ প্লাস V3। যখন আই দিয়ে কোনো সেন্টেন্স তুমি তৈরি করবে, যে আমি বলেছি আই হ্যাভ, তারপরে V3। আচ্ছা, V3 নিয়ে আমার একটু কিছু বলার আছে। আমরা পুরো সেন্টেন্সে যাওয়ার আগে একটু V3 নিয়ে আলোচনা করে নিই। হোয়াট ইজ V3? আচ্ছা, V3 সম্বন্ধে একটু জেনে নিই। হ্যাঁ, দেখো আমরা বলেছি V3, এই V3টা কিন্তু সব জায়গায় ভিজিবল ছিল, প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে। কোথায় বসেছে? হ্যাভ এবং হ্যাজের ঠিক পাশে V3কে আমরা দেখতে পেয়েছি। হোয়াট ইজ V3? V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
ভার্বের ইউজুয়ালি যে ফর্মগুলো আছে প্রেজেন্ট, পাস্ট এবং সেই সঙ্গে আরেকটা ফর্ম আছে V3 ফর্ম, যেটাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হচ্ছে গো, এটা হচ্ছে আমার V1, এটার পাস্ট ফর্ম। যখন গোকে আমি অতীত হিসেবে কথা বলবো, যে অতীতে গিয়েছিল, সেক্ষেত্রে আমার বলতে হবে ওয়েন্ট, তখন আমার কি বলতে হবে ওয়েন্ট। আর এইটা যখন আমি V3 ফর্মে কথা বলবো, অর্থাৎ গিয়েছে, গিয়েছে বলেছে, বা গিয়েছি বলেছি, গিয়ে থাকবো বলে থাকবো, এই অর্থে যখন ব্যবহার করব, তখন হচ্ছে আমার V3 ফর্ম ইউজ করতে হবে। অ্যান্ড V3 ফর্মটা হচ্ছে গন। আচ্ছা, আবার ধরো ইট লিখলাম, খাই, এটার এখন অতীতে খেয়েছিলাম কোন একটা খাবার, সেটার বর্ণনা যখন তুমি করতে যাবে তখন তোমার কি বলতে হবে এইট, ইট এইট। অ্যান্ড এটার V3 যখন তুমি ব্যবহার করবে, V3 কি ইউজ করতে পারি ইটেন। ওকে, তারপর ধরো হচ্ছে ওয়াচ, কোনো কিছু একটা মুভি বা হচ্ছে কোনো একটা ম্যাচ তুমি দেখেছো বা দেখো, দেখো অর্থে তুমি ইউজ করবে ওয়াচ। দেখেছিলাম, অতীতের কথা যখন বলবে তখন কি বলবে ওয়াচড। অ্যান্ড যখন দেখেছি, দেখেছি বলবে, তখন আমার বা দেখেছে, এই ক্ষেত্রে আমার V3 ফর্ম লাগবে। অ্যান্ড V3 ফর্মটা হচ্ছে এটার মতনই ওয়াচড, WATCHED, ওয়াচড। সুতরাং যেটা বুঝতে পারলাম, এই যে এই ফর্মগুলোকে বলা হয়ে থাকে V3 ফর্ম। ওকে, সো এবার এই জায়গাটায় লক্ষ্য করি, এখানে বলেছে আই হ্যাভ, সেই সঙ্গে V3, অর্থাৎ আই দিয়ে যদি কোনো সেন্টেন্স তুমি তৈরি করতে চাও এবং এটা প্রেজেন্টে যদি বলতে চাও, সেক্ষেত্রে তোমার ইউজ করতে হবে হ্যাভ, যে আই হ্যাভ তারপরে যে কোনো একটা V3। ধরো গিয়েছো, আই হ্যাভ গন দেয়ার, আমি ওখানে গিয়েছি, আমি ওখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। আমরা ওখানে গিয়েছি, উই হ্যাভ গন দেয়ার, উই এর সঙ্গেও হ্যাভ ইউজ করতে হবে। হ্যাভটা মূলত একটা হচ্ছে, হ্যাভটা কোথায় কোথায় বসে সেই সম্বন্ধে একটু জেনে নিই। একটু দেখো, হ্যাভটা ইউজুয়ালি বসে হচ্ছে, দেখো হ্যাভটা কোথায় কোথায় বসে সেই সম্বন্ধে একটু জেনে নেই। হ্যাভটা আমার বসে হচ্ছে ফার্স্ট পার্সনের সঙ্গে, ফার্স্ট পার্সন সেটা সিঙ্গুলার হোক, ফার্স্ট পার্সন প্লুরাল হোক, ফার্স্ট পার্সনের সঙ্গেই হচ্ছে আমার কি বসে থাকে হ্যাভ বসে থাকে। সেটা যদি প্রেজেন্টে কথা বলতে চাও, সেক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে কি বসে হ্যাভ বসে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ঠিক আমার কি বসে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল উভয় ক্ষেত্রে আমার কি বসে হ্যাভ বসে। এবার আসি থার্ড পার্সন নিয়ে, থার্ড পার্সন শুধুমাত্র প্লুরাল ফর্মেই হ্যাভ বসে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। হ্যাজটা কোথায় বসে, আমি একটু হ্যাজটা দেখি, দেখো হ্যাজ, HAS, হ্যাজটা কোথায় বসে, হ্যাজটা শুধুমাত্র বসে যদি আমি প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ বসানোর একটা চয়েস আসে, যে হ্যাভ প্রেজেন্টে কথা বলছি, সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ কার সঙ্গে বসাবো, সেই ক্ষেত্রে দেখতে হবে যদি আমার সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার হয়ে থাকে, থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে থাকে, শুধুমাত্র তখনই আমি হ্যাজ ব্যবহার করতে পারবো, অন্যথায় সব ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাজটা শুধুমাত্র বসে থাকে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমনটা আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে মনে আছে কি আমরা শিখেছিলাম যে সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তখন মেন ভার্বের শেষে এস বা ইএস বসে। ঠিক তেমন করেই আমরা যখন পারফেক্ট টেন্সে একটা কথা বলবো, আর যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাভ ইউজ না করে হ্যাজ ইউজ করব। এই যে HAS, এখানেও একটা লক্ষ্য করা এস আছে, হ্যাজ। আমি বলেছিলাম এস বা ইএস বসে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে, তোমরা এইভাবে মনে রাখতে পারো, হ্যাভ না হয়ে এই মানে ভি আর ই কেটে শুধুমাত্র একটা এস বসেছে, হ্যাজ। ওকে, এখন আচ্ছা এখানটায় লক্ষ্য করি, যেটা বলেছিলাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক ফার্স্ট পার্সন প্লুরাল হোক উভয় ক্ষেত্রে কি বসে থাকে হ্যাভ বসে, আর সেই সঙ্গে আমার একটা V3 ফর্ম লাগবে। এখন কথা হচ্ছে V3 ফর্ম ইউজ করা বাদে কি আমি পারফেক্ট টেন্স বানাতে পারবো, সেটা প্রেজেন্ট পাস্ট কিংবা ফিউচার যেই হোক না কেন, আমি কি V3 ছাড়া পারফেক্ট টেন্স বানাতে পারবো শুধু হ্যাভ বা হ্যাজ অ্যাড করে? উত্তরটা হচ্ছে না। তুমি যদি পারফেক্ট টেন্সে কথা বলতে চাও, যেমন এই যে আমি এখানটাই লিখেছি যে করেছি, বলেছি, গিয়েছি বা নিয়েছি, করেছে, বলেছে, গিয়েছে, নিয়েছে, এইরকম ফর্মেটে যদি তুমি কথা যখন বলতে যাবে, তোমাকে অবশ্যই তখন হ্যাভ বা হ্যাজ কিংবা হ্যাডের সঙ্গে V3 ফর্মটাকে আনতেই হবে। যদি সেই ফর্মেটে মানে হ্যাভ হ্যাজ হ্যাডের সঙ্গে V3 ফর্ম না আনো, তখন কখনো এটা পারফেক্ট হবে না, তখন এটা আবার কিসে কনভার্ট হয়ে যাবে, তখন এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট কিংবা সিম্পল ফিউচারে কনভার্ট হয়ে যাবে, শুধুমাত্র V3 ব্যবহার না করার কারণে। এই জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি উদাহরণ সহকারে, তোমরা একটু এখানে লক্ষ্য করো। আচ্ছা, ধরো আমি এখানে সিম্পলি লিখলাম আই হ্যাভ আ বুক,
আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। এখন এখানে তো হ্যাভ আছে ম্যাম, এই সেন্টেন্সটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট কোনো কারণে হলো? না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না। আমার একটা বই আছে, নর্মালি আছে, একটা নর্মাল বিবৃতিমূলক একটা কথা তুমি বলতেছো যে হ্যাঁ তোমার কাছে একটা বই আছে, আর সেই ক্ষেত্রে শুধুমাত্র তুমি হ্যাভ ইউজ করেছো, সঙ্গে কিন্তু কোনোরূপ V3 ফর্ম নেই। দেখো এখানে কি কোনো V3 ফর্ম আছে? মানে একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে? নেই। কিন্তু যেহেতু নেই, তাহলে কিন্তু এটা আমার, যেহেতু শুধু হ্যাভ ইউজ করেছি, এটা আমার সিম্পল প্রেজেন্ট। আর এই জিনিসটা যদি আমি এভাবে লিখতাম, আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল, তখন কিন্তু আবার এটা সিম্পল পাস্টে হয়ে যেত। ঠিক আছে, শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের সঙ্গে V3 যখনই বসে তখনই এটা পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যায়, মানে পারফেক্ট টেন্স হয়ে যায়। যদি কোনো কারণে তুমি হ্যাভ বা হ্যাজ ইউজ করেছো বা হ্যাড ইউজ করেছো, V3 দাওনি, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট কিংবা সিম্পল পাস্টে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। কিন্তু যদি তুমি V3 ফর্ম দাও, যে কোনো একটা টেন্স বললে এবং সেটার V3 ফর্ম ইউজ করলে, তার আগে হ্যাভ বা হ্যাজ অ্যাড করলে, সেটাই শুধুমাত্র পারফেক্ট টেন্স হয়ে যাবে। ওকে, তো এই জায়গাটা লক্ষ্য করো ক্লাস, এখানে আমি লিখেছি আই হ্যাভ প্লাস V3, উই, তার বইয়ের সঙ্গে হ্যাভ বসে V3। আমরা তেমনটা বলেছিলাম ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলারও হয়ে থাকে, সেকেন্ড পারসন প্লুরালও হয়ে থাকে, তাই না? সুতরাং ইউ এর সঙ্গে কি বসবে? হ্যাভ বসবে, সেই সঙ্গে V3 বসবে। আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন চলে গেল। এই যে নিচের জিনিসগুলো দেখছি, এগুলো সব থার্ড পারসন। তো দেখো আমি এখানে কি করেছি, হি, এইখানে কিন্তু আবার হ্যাভ বসলো না, এখানে হ্যাজ এসেছে। এখানে হ্যাজ আসার রিজনটা কি ক্লাস? আমরা কি কেউ বুঝতে পারছি? হ্যাঁ, তোমরা হয়তো সঠিক ধরেছো, কারণ এই যে দেখো ছোট্ট বন্ধুরা, সাবজেক্ট আছে এখানে। সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন, তাও আবার সিঙ্গুলার, একজনের কথা বলেছে, যে সে, হি। তো হি দিয়ে যখন আমরা কোনো একটা সেন্টেন্স পারফেক্ট টেন্সের মতন করে বানাতে যাব, তখন অবশ্যই ওখানে হ্যাভ ইউজ না করে আমাদের ইউজ করতে হবে হ্যাজ। হি হ্যাজ, তারপর সেই সঙ্গে হচ্ছে V3 ফর্ম। এখানে যদি কেউ হি এর সঙ্গে হ্যাভ অ্যাড করো, এটা গ্রামাটিক্যালি একটু ইনকারেক্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, সিটা হচ্ছে এখানে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সি এর সাথে এখানে কি বসেছে? হ্যাজ বসেছে। শি হ্যাজ প্লাস V3। এখানেও কেন হ্যাজ বসেছে? ওই যে এই সেম, এই কারণ হচ্ছে সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই জন্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাভ না বসে হ্যাজ বসেছে। ইট হ্যাজ, ইট একটা যে আমরা শিখেছিলাম যে যখন একটা বস্তু সিঙ্গুলার থাকবে তখন ওইটার প্রনাউন আকারে ইট বসানো যায়, আর ইট তারা বুঝতেছে ওইটা সিঙ্গুলার। যদি দে হতো তাহলে প্লুরাল, কিন্তু যেহেতু ইট বলেছে তার মানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, আর যেহেতু এটা সিঙ্গুলার, ইট হচ্ছে থার্ড পারসন আর একটা জিনিস বোঝায়, তাই জন্য ইটটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। আর এই কারণে কি হবে? হ্যাভ না বসে হ্যাজ বসেছে, সেই সঙ্গে V3 ফর্ম। এবার দেখো দের সঙ্গে কিন্তু হ্যাভ বসেছে। দে তো থার্ড পারসন ছিল, এটার সঙ্গে তো ইউজুয়ালি হ্যাজ বসানোর কথা ছিল, এখানে কেন হ্যাভ বসেছে? আচ্ছা যাই হোক, দেখো এখানে আমি বলেছিলাম তোমাদের যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে, প্লুরালের ক্ষেত্রে কিন্তু নয়। আর দেটা কিন্তু থার্ড পারসন ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, অনেকজন, তাই জন্য কি হবে? হ্যাভ হবে। এখানে কিন্তু আর হ্যাজ হবে না, দে হ্যাভ। তারপর যে কোনো একটা ভার্ব, যে মানে অ্যাকশনটা তুমি বর্ণনা করতে চাচ্ছ, সেটার V3 ফর্ম বসাই দিবে। তারপরে হচ্ছে দেখো এখানে লিখেছি নাউন প্লাস হ্যাজ প্লাস V3। নাউন বলতে যে কোনো একটা নাম। আমরা এর প্রিভিয়াস ক্লাসে আমরা নাউন সম্বন্ধে জেনেছি যে কোনো ব্যক্তি, জায়গা, বস্তু কিংবা হচ্ছে কোনো প্রাণীর নাম নিয়ে হচ্ছে নাউন। তো যদি নাউনটা অবশ্যই সিঙ্গুলার হয়, একটা জিনিস বা একটা ব্যক্তি, একটা জায়গা নিয়ে কথা বলছো, সেই ক্ষেত্রে তোমার যদি পারফেক্ট টেন্স ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে, তখন তুমি হ্যাজ ইউজ করবে। আর নাউনটা যদি সিঙ্গুলার হয়ে থাকে, কিন্তু নাউনটা যদি প্লুরাল হয়ে থাকে, নাউন না নাউন্স হয়, তখন কিন্তু তোমার অবশ্যই হ্যাভ ইউজ করতে হবে, তখন কিন্তু হ্যাজ ইউজ করা যাবে না। বাট তারপর আমি যেহেতু এখানে শুধু নাউন লিখেছি, নাউন্স লিখিনি, তাই জন্য আমি এখানে ইচ্ছে করে হ্যাজ দিয়েছি। আর যখন নাউনটা প্লুরাল ফর্মে থাকবে, তখন সবাই আমরা বুঝতে পারছি যে আমরা জানি থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। জাস্ট প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ আর হ্যাজের এই প্যাচা, মানে এই ঝামেলাটা, কিন্তু পাস্টের ক্ষেত্রে কিন্তু এত প্যাচ নেই। পাস্টের ক্ষেত্রে শুধু একটা জিনিসই বসে, সেটা হচ্ছে হ্যাড। এখন সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সাবজেক্ট সেকেন্ড পারসন হোক, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, আমি যখন পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স বলবো, তখন আমি শুধুমাত্র হ্যাডের ব্যবহারটা করে থাকবো। আচ্ছা, এখন এবার এই জায়গাটা একটু লক্ষ্য করি। এখানে বলেছে পাস্ট পারফেক্ট, আই হ্যাড প্লাস V3। দেখো এখানে প্রেজেন্ট যখন বলেছিলাম তখন বলেছিলাম হ্যাভ। পাস্ট নিয়ে যখন কথা বলবো, আমরা এর আগে শিখেছিলাম যে একটা সেন্টেন্স একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কেমনে কনভার্ট করা যায়। জাস্ট ওনলি আমাদের কি করতে হবে? শুধুমাত্র
যদি অক্সিলারি এবং মেন ভার্ব দুটো পাশাপাশি থাকে শুধু অক্সিলারিকে কনভার্ট করলেই হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট অক্সিলারি থেকে পাস্ট অক্সিলারি নিয়ে গেলেই আমার হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্টে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে বলেছিলাম হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। সুতরাং আই হ্যাভ প্লাস V3 না লিখে যদি আই হ্যাড প্লাস V3টা লিখে দিই, এটা কিন্তু অটোমেটিক প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চলে আসবে। ঠিক একইভাবে উই হ্যাড প্লাস V3, ইউ হ্যাড V3, হি হ্যাড V3, শি হ্যাড V3, ইট হ্যাড V3, দে হ্যাড V3, নাউন প্লাস হ্যাড প্লাস V3। এখন যদি এখানে নাউন না হয়ে নাউনসও হতো, মানে ধরো অনেকগুলো হচ্ছে নাউন, অনেকগুলো ব্যক্তি অনেকগুলো বস্তু নিয়ে কথা বলছো, মানে একের অধিক ব্যক্তি বস্তু নিয়ে কথা বলছো, নাউনটা যদি প্লুরাল ফর্মেও হয়ে থাকে তাহলেও হ্যাডই হবে, কারণ পাস্টের ক্ষেত্রে এরকম আর হ্যাভ হ্যাজের মতন কোনো ঝামেলা নেই। পাস্টেই জাস্ট একটা জিনিসই বসে, সেটা হচ্ছে হ্যাড, আর সেই সঙ্গে অবশ্যই পারফেক্ট করতে হলে তোমার V3কে আনতেই হবে। এই গেল প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কথা। এখন চলে আসি একটু ফিউচারের দিকে। আমি প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে সেম এই কথাটা আমার এর আগেও বলা, যে প্রেজেন্টের সঙ্গে ফিউচারের অনেক কিছুর মিল আছে। অনেক কিছু বলতে স্ট্রাকচার ওয়াইজ সবই মিল আছে, শুধুমাত্র অতিরিক্ত কি করতে হয় আমার মানে ফিউচার বোঝানোর জন্য সাবজেক্টের পাশে শ্যাল কিংবা উইলটা অ্যাড করতে হয়। তো আমরা বলেছিলাম শ্যালটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পার্সনের যেগুলো, যেমন আই আর উই, শুধু এটার সঙ্গে শেলটা ইউজ করা যায়, বাদ বাকি সব ক্ষেত্রে উইলটা বসে। তাই জন্য আমরা বলেছিলাম যে উইল যেহেতু সব কিছুর সঙ্গেই বসে, আমরা উইল দ্বারাই মোটামুটি শিখছি আপাতত। এখানে একটু লক্ষ্য করি ফিউচারের কথা। আমি বলেছিলাম সাবজেক্টের পাশে শুধু শ্যাল বা উইল বসে, অর্থাৎ সাবজেক্টের পাশে উইল বসবে, বাদ বাকি কিন্তু সব সেম থাকবে, তাই না? ওকে, এখন এই জিনিসটা যদি চিন্তা করে আমরা সেন্টেন্স মেকিংটা করতে যাই বা সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি ফলো করতে চাই, সেক্ষেত্রে কিছুটা এরকম দাঁড়াবে। দেখো আই, ওখানেও আই আছে, এখানেও আই আছে, আইয়ের পাশে জাস্ট আমি ওইখানে দেখো আইয়ের পাশে উইল ছিল না, প্রেজেন্টের আর ফিউচারের ক্ষেত্রে আয়ের পাশে আমি উইল অ্যাড করলাম, তারপরে দেখো হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3। মিলটা বুঝতে পেরেছো? বলেছিলাম না প্রেজেন্টের সঙ্গে ফিউচারের সব কিছুর মিল আছে, এইখানে হচ্ছে সেই মিলটা। তারপর দেখো উই হ্যাভ V3, আমরা উই এর সাথে জাস্ট উইল অ্যাড করবো, বাদ বাকি সব সেম থাকবে। এই দেখো উই এর সঙ্গে শুধু উইল অ্যাড করলাম, তারপরে হ্যাভ V3। ইউ হ্যাভ V3, ইউ উইল হ্যাভ V3। এখন হচ্ছে হি হ্যাজ V3, হি উইল, এখানে চলে আসছে হ্যাভ V3। তো ম্যাম আপনি বলেছিলেন সব কিছুর মিল থাকবে, এখানে তো হ্যাজ ইউজ করেছেন, এখানে আবার কেন হ্যাভ? আচ্ছা, আমরা এটা এর আগে জেনেছিলাম যে মডাল অক্সিলিয়ারি এবং প্রাইম অক্সিলিয়ারি পাশাপাশি বসে না। এই হ্যাভ এবং হ্যাজ এরা হচ্ছে প্রাইম অক্সিলিয়ারি, উইলটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। মডাল এবং প্রাইম পাশাপাশি অবস্থান নিতে পারে না, তাই জন্য কি করতে হবে, এই হ্যাভ হ্যাজ যেখান থেকে এসেছে ওই উৎপত্তি স্থলটাকে বসাতে হবে। অর্থাৎ এটা আমি একটু লিখে বোঝাচ্ছি, সবাই একটু লক্ষ্য করে জিনিসটার দিকে তাকাও। আমি বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে মডাল অক্সিলিয়ারি এবং হচ্ছে প্রাইম অক্সিলিয়ারি ওরা দুজন পাশাপাশি বসতে পারে না। উইলটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, আর হ্যাভ হ্যাজ হ্যাড ওরা হচ্ছে প্রাইম থেকে এসেছে। প্রাইম অক্সিলিয়ারির একটা অংশ হচ্ছে টু হ্যাভ, টু হ্যাভ থেকে জন্ম নিয়েছে তিনটা অক্সিলিয়ারি, সেটা হচ্ছে হ্যাভ, সেটা হচ্ছে হ্যাজ, অ্যান্ড আরেকটা হচ্ছে হ্যাড। অর্থাৎ পারফেক্ট টেন্সে আমরা যে তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড দেখতে পাই, ওদের উৎপত্তি স্থল হচ্ছে টু হ্যাভ থেকে, অর্থাৎ হ্যাভ হচ্ছে ওদের গার্ডিয়ান, হ্যাভ হ্যাজ হ্যাড ওরা জন্মই নিয়েছে হ্যাভ থেকে। তো যখন উইলের সঙ্গে এই হ্যাভ, উইলের সঙ্গে এই হ্যাজ বা উইলের সঙ্গে এই হ্যাড বসতে পারবে না। কে বসতে পারবে? ওদের যে উৎপত্তি স্থল অর্থাৎ ওদের যে গার্ডিয়ান, সেই গার্ডিয়ান এসে বসতে পারবে। অর্থাৎ হচ্ছে টু হ্যাভটা থেকে শুধু টুটা কেটে দিব, হ্যাভটা বসতে পারবে, এই হ্যাভ না এই হ্যাভ। বিষয়টা বোঝাতে পেরেছি? সবাই একটু আরেকটু বোঝার ট্রাই করি, আমি জিনিসটা আরেকটা বার ক্লিয়ার করে বোঝাই যে টু হ্যাভ প্রাইম অক্সিলারির একটা, প্রাইম অক্সিলারি তিনটা, একটা হচ্ছে টু বি, টু হ্যাভ এবং টু ডু। তো টু হ্যাভ থেকে জন্ম নিয়েছে তিনটা, এই যে একটু আগে আমরা এখানে দেখতে পেলাম না যে এই যে কোথায় হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এই তিনটা জিনিস হ্যাভ হ্যাজ এবং হ্যাড ওরা এসছে কার থেকে? ওরা এসছে হচ্ছে প্রাইম অক্সিলারি টু হ্যাভ থেকে। এখন টু হ্যাভ এর অংশ হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হ্যাভ হ্যাড এবং হ্যাজ। আচ্ছা, এখন যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড কিংবা হ্যাজ বসতে পারবে না, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারবে না, সেখানে ওদের গার্ডিয়ান স্বরূপ কাজ করবে এই হ্যাভটা।
এই হ্যাভ কিন্তু আবার এই হ্যাভ না, তার মানে বুঝতে পারলাম উইলের সাথে যে হ্যাভটা আমরা দেখতে পাবো সেটা এই হ্যাভও না, এই হ্যাডও বসতে পারবে না, হ্যাজও বসতে পারবে না। এখন যদি আমি সেন্টেন্সে চলে যাই, সেন্টেন্সের দিকে সবাই একটু লক্ষ্য করো। এই যে উইলের পাশে বসিয়েছে যে এই হ্যাভটা কিন্তু তোমরা ভেবো না যে ওই হচ্ছে এই আই হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাডের কেউ, ওরা এই হ্যাভটা হচ্ছে হ্যাভ হ্যাজের যে উৎপত্তি স্থল হ্যাভ, সেই হ্যাভটা। হি উইল হ্যাভ প্লাস V3। এখন এই কথাগুলো যদি কেউ মনে রাখতে না পারো সেই ক্ষেত্রে আমি একটু তোমাদের মানে একটু শর্ট করে বলে দিই, সেটা হচ্ছে উইল বা শ্যাল বা যে কোনো মোডালের পাশে সবসময় হ্যাভ বসে, কখনো হ্যাজও বসে না, কখনো হ্যাডও বসে না, এতটুকু মনে রেখো। যদি আমার এই যে ব্যাখ্যা করার বিষয়টা যদি মনে না থাকে কোনো কারণে, সেক্ষেত্রে তুমি এভাবে মনে রাখতে পারো যে উইল বা শ্যাল বা যে কোনো মোডালের পাশে অলওয়েজ কি বসে, হ্যাভ বসে, কখনো হ্যাজও বসবে না, কখনো হ্যাড বসবে না। তার মানে এখানে যে আমি লিখলাম হি উইল হ্যাভ প্লাস V3, শি উইল হ্যাভ V3, এখানেও দেখো এখানে কি করেছি, শি হ্যাজ V3, শি এর পরে উইল বসাবো, উইলের পরে তো আর হ্যাজ বসে না, কি বসে, একটু আগে শিখেছি হ্যাভ বসে, তাই জন্য এখানেও ঠিক সেম ভাবে শি উইল হ্যাভ প্লাস V3 লিখে দিলাম। তারপরে দেখো লিখেছি ইট হ্যাজ V3, এই হ্যাজটা কিন্তু উঠে যাবে, হ্যাজ হয়ে যাবে কি হ্যাভ, আর তার আগে যোগ হবে উইল। ঠিক দেখো যেমনটা বলেছি, ইট উইল, হ্যাজটা হয়ে গিয়েছে হ্যাভ প্লাস V3। দে হ্যাভ V3, দে উইল হ্যাভ V3, নাউন প্লাস হ্যাজ V3, হ্যাজটা হয়ে যাবে কি হ্যাভ, আর সেই সঙ্গে কি যুক্ত হবে, সাবজেক্টের আগে উইল। তো এখানে দেখো নাউনের পাশে অর্থাৎ সাবজেক্ট তো নাউন, তারপরে কি হবে, এই যে উইলের পরে হ্যাভ অ্যান্ড সঙ্গে একটা V3। এই তো আমার হচ্ছে টোটাল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার অ্যাকর্ডিং আমরা কিছু সেন্টেন্স মেক করা শিখে নিব। তো চলো আমরা কিছু সেন্টেন্স মেকিং এর দিকে এবার ফোকাস করি। আচ্ছা ক্লাস, আমি লিখলাম আই সিং আ সং, আমি এটা কোন টেন্সে লিখেছি তোমরা কেউ বলতে পারবে? যদি কেউ এখন ধরতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে ম্যাম এই সেন্টেন্সটা আমি কিসের মধ্যে লিখেছিলাম, যারা প্রিভিয়াস ক্লাস করেছি। খুব ইজি তাই না? আমরা যারা বুঝতে পারছি তারা অলরেডি বুঝে গিয়েছি যে এটা হচ্ছে কোন টেন্সের মধ্যে আছে। আমরা রিভিল করব, সেটা হচ্ছে এই যে দেখো সাবজেক্টের পাশে জাস্ট হচ্ছে V1 অ্যাড করেছি, তার মানে এটা কিসে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। এখন এইরকম একটা সেন্টেন্সকে যদি আমার বলা হয়, মানে এইরকম একটা সেন্টেন্স যে এটা তো এটার অর্থ যদি আমি বলতে চাই, এটার অর্থটা কিরকম দাঁড়াবে, অর্থটা দাঁড়াবে এরকম যে, হ্যাঁ অর্থটা কিরকম দাঁড়াবে, অর্থটা দাঁড়াবে হচ্ছে আমি গান গাই, আই সিং আ সং, আমি একটি গান গাই, আমি একটি গান গাই। এখন আমি বলেছিলাম গাই না, গেয়েছি, আমি একটি গান গেয়েছি, আমি একটি গান গেয়েছি, এই গিয়েছি যদি আনতে চাই, এই যে সরি গিয়েছি না গেয়েছি, সরি গেয়েছি, গিয়েছি তো মানে কোথাও যাওয়া, গেয়েছি মানে গান গেয়েছি, আমি একটি গান গেয়েছি, এই গেয়েছি যদি আমি আনতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি সিং লিখলে শুধু হবে না, সেক্ষেত্রে মনে আছে না হ্যাভ হ্যাজ হ্যাড সঙ্গে V3। এখন টেন্স অ্যাকর্ডিং গেয়েছিলাম যদি বলতে চাও সেক্ষেত্রে পাস্টের সাহায্য নিয়ে করতে হবে, গেয়েছি বলে প্রেজেন্টের সাহায্য নিয়ে করতে হবে। সুতরাং আমরা এই যে সেন্টেন্সটাকে আমরা এখন কনভার্ট করব কিসে, এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সেই সঙ্গে ফিউচার পারফেক্টে কনভার্ট করব, অর্থাৎ গাইটাকে আমরা কি বানাবো, গেয়েছি। তো যেহেতু আমার সাবজেক্টটা আই আছে, আমি আই পিক করলাম, আয়ের সঙ্গে কি বসে, একটু আগে আমি কি দেখলাম, আয়ের সঙ্গে যদি প্রেজেন্টে রাখতে চাই, প্রেজেন্ট পারফেক্ট অ্যাকর্ডিং যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আয়ের সঙ্গে আমরা জানি হ্যাভ বসে, কি বসে, হ্যাভ, তাহলে সেটাই লিখে ফেলি আই হ্যাভ। আর V3 করতে হবে, আমরা সবাই জানি, যারা আমাদের ছোট্ট বন্ধু তারা হয়তো V3 সম্বন্ধে তেমন ধারণা নেই, আশা করি আমরা V3 গুলো খুব সহজেই শিখে নিব। সিং, স্যাং, সাং, এই সাংটা হচ্ছে V3, সাংটা হচ্ছে V3, সুতরাং আই হ্যাভ সাং আ সং, আমি একটা গান গেয়েছি। ধরো তোমাকে তোমার বন্ধু জিজ্ঞেস করলো যে আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান যে গেল, তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি মানে তোমার পার্টিসিপেশন কি ছিল, বা তুমি কিসে পার্টিসিপেট করেছো, তো তখন তুমি বলতে পারো আমি একটি গান গেয়েছি। সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, আই হ্যাভ সাং আ সং। দেখো হ্যাভ প্লাস V3, I have sung a song। আচ্ছা এখন যদি এই কথাটা তুমি এভাবে বলতে চাও যে
হ্যাঁ, তুমি এটা করেছো, তুমি এটা করেছো। এখন এটাকে আমরা কি করব, মানে প্রেজেন্ট পারফেক্ট অ্যাকর্ডিং বানাবো এই সেন্টেন্সটাকে। দেখো করেছো, আমি কিন্তু বলিনি তুমি এটি করো, তুমি এটা করো, আমি কিন্তু এটা বলিনি যে তুমি এটা করো, করো কিন্তু বলিনি। করো বললে ইউ ডু ইট, ইউ ডু ইট। যদি বলতাম তুমি এটা করো, তুমি এটা করো, ইউ ডু ইট। কিন্তু আমরা তো এটা সিম্পল প্রেজেন্ট করছি না, আমরা কি করছি, পারফেক্ট টেন্স বানাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার এটা কি করতে হবে, করেছো করতে হবে, করোকে করেছো বানাতে হবে। তো করেছো যদি বানাতে চাই আমার কি করতে হবে, আমি সাবজেক্ট অ্যাড করলাম ইউ, ইউ এর সঙ্গে কি বসে থাকে, হ্যাভ বসে থাকে, ইউ হ্যাভ। আর ডু এর V3 ফর্ম হচ্ছে, এখানে একটু দেখে নেই, ডু হচ্ছে V1, এটার V2 হচ্ছে ডিড এবং V3 হচ্ছে ডান। সুতরাং এখানে কি বসবে, ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট। তুমি এটা করেছো, তুমি এটা করেছো, ইউ হ্যাভ ডান ইট। যে কোনো একটা কাজ ধরো তুমি বলছো যে এটা আমি করিনি, তুমি করেছো, তাহলে বলতে পারো যে ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। বা আমি এটা করেছি, আই হ্যাভ ডান ইট, তারা এটা করেছে, দে হ্যাভ ডান ইট। কিন্তু যখন বলবো সে এটা করেছে, সেন্টেন্সটা তুমি না এসে যদি কি আসে, ক্লাস সে আসে, যদি এখানে আসে কি সে, তাহলে আমার এই জায়গাটার যে পার্থক্যটা আসবে, কি আসবে পার্থক্য ক্লাস বলো তো, এখানে শুধু হ্যাভটা চলে যাবে, হ্যাজ, এবং সাবজেক্টটা ইউ চলে যাবে, ইউর পরিবর্তে হি কিংবা সে। যদি কোনো ছেলের কথা বলে থাকে হি হ্যাজ ডান ইট, কিংবা কোনো মেয়ে বলে থাকলে শি হ্যাজ ডান ইট। কথা বোঝাতে পেরেছি? আমরা জানি হি বা শি এর ক্ষেত্রে কিন্তু হ্যাজ হয়ে থাকে, তারপর ডান ইট। ওকে, এখন আমরা মোটামুটি প্রেজেন্টের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নিয়ে কথা বলছি, পাস্ট নিয়ে কিন্তু কথা বলছি না। এখন আমরা এই যে আই হ্যাভ সাং আ সং, ওহো মুছে ফেললাম, আই হ্যাভ সাং আ সং যেখানে লিখেছিলাম যে আই হ্যাভ, এই জিনিসটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে কনভার্ট করব, এবং সেই সঙ্গে এই যে শি হ্যাজ ডান ইট এটাকেও কনভার্ট করব, ঠিক আছে? ওকে, সুতরাং দেখো এখানে বলেছি আমি একটি গান, আচ্ছা একটু চেঞ্জ করে নিই আগে। সেন্টেন্সটা আমি আচ্ছা এখানে দেখো আমি বলেছি আমি একটি গান গেয়েছিলাম, এই কথাটাকে দুইভাবে লেখা যেতে পারে। তুমি চাইলে সিম্পল পাস্টের ব্যবহার করতে পারো, কিংবা চাইলে পাস্ট পারফেক্টের অ্যাকর্ডিংও বলতে পারো। অর্থাৎ তুমি এই কথাটাকে নর্মালি এভাবেও বলতে পারো যে আই স্যাং আ সং। এভাবে বললে কিন্তু এটা সিম্পল পাস্টে কনভার্ট হয়ে যাবে। এখন তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো আই হ্যাড sang a song, sang a song, I have sang a song, I had sang a song। আচ্ছা এখন কথা হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, বা কখন কোনটা ব্যবহার করব। কখন আমি এইভাবে লিখতে পারবো, কখন আমি এইভাবে, অর্থাৎ কখন আমি সিম্পল পাস্ট ব্যবহার করে বাক্য গঠন করব, বা কখন হচ্ছে আমি পাস্ট পারফেক্ট এর অ্যাকর্ডিং আমি হচ্ছে একটা বাক্য গঠন করব। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যখন অতীতের কোনো একটা ঘটনা তুমি বর্ণনা করবে, কিন্তু অতীতটা অনেক বেশি অতীত না, মানে অনেক বেশি সময় পার হয়নি, এরকম একটা অতীত যখন তুমি বর্ণনা করতে চাবে, তখন তোমার ব্যবহার করতে হবে পাস্টের, অর্থাৎ সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিটের, অর্থাৎ এইটা সিম্পল পাস্টের ব্যবহার করে তুমি একটা অতীতের বাক্য বর্ণনা করতে পারো। যেমন ধরো তুমি হচ্ছে সকালবেলা নাস্তা খেয়েছো এবং বিকেলে কোনো একটা বন্ধুকে সেই মানে ঘটনাটা বলছো যে সকালে নাস্তা করেছিলে, সেক্ষেত্রে আই এট মাই ব্রেকফাস্ট, আমি আমার খাবার খেয়েছিলাম বা সকালে নাস্তা করেছিলাম। বা আমি একটা কিছু দেখেছিলাম, আই ওয়াচড
বা আই স দ্যাট থিং, আমি ওই জিনিসটা দেখেছিলাম। কিন্তু ওই অতীতটা যদি অনেক বেশিক্ষণ সময় পার হয়ে যায়, যেমন ধরো তুমি কাল রাতে কিছু একটা দেখেছো বা 3-4 দিন আগে দেখেছো, এরকম যদি অনেক বেশি অতীত নিয়ে তুমি বর্ণনা করতে চাও বা কথা বলতে চাও, সেক্ষেত্রে তোমার অবশ্যই তখন পাস্ট পারফেক্টের সাহায্য নিয়ে কথা বললে তখন সবচেয়ে বেশি উত্তম। যেমনটা কিনা এখানে দেখিয়েছি, আই হ্যাড সাং আ সং। যেমন ধরো তুমি একটা কোনো কিছু দেখেছো, তুমি কি লিখতে পারো এটা? তুমি একটা কিছু দেখেছো, আমি এটা দেখেছিলাম, আমি এটা দেখেছিলাম। সেন্টেন্সটা হচ্ছে আমি এটা দেখেছিলাম। ওকে, আমি এটা দেখেছিলাম। এখন এই সেন্টেন্সটাকে তুমি দুইভাবে লিখতে পারো। এক হচ্ছে আই স, এটা যেহেতু বলেছি আই স ইট, আমি এটা দেখেছিলাম, আই স ইট, আমি এটা দেখেছিলাম। এটা ধরো তুমি সন্ধ্যায় কোনো একটা বন্ধুর সঙ্গে গল্প করতে বসেছো, সকালের যে কোনো একটা জিনিস দেখা নিয়ে তার সঙ্গে গল্প করছো, তখন অল্প কিছু অতীত মানে চলে গিয়েছে, অল্প কিছু সময় পাস হয়েছে, এরকম ধরনের কোনো অতীত বর্ণনা করার সময় তুমি সিম্পল পাস্টের কথাই মানে সিম্পল পাস্টের সাহায্য নিয়ে সেন্টেন্সটা বা কথাটা কমপ্লিট করতে পারো। কিন্তু এই ঘটনাটা মনে করো 3 থেকে 4 দিন পাস হয়ে গিয়েছে বা গত রাতে হয়েছে, তুমি আজকে রাতে মানে আজকে সন্ধ্যায় বা আজকে রাতে তুমি বর্ণনা করছো, এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি কি বলে পাস্ট পারফেক্টের সাহায্য নিয়ে সেন্টেন্সটা তুমি গঠন করতে পারো। যেমন কি না এখানে দেখো আমি লিখেছি আই, তখন হ্যাড চলে আসবে, আই হ্যাড, তখন স হয়ে যাবে সিন, কারণ V3 ইউজ করতে হয়, তাই না? সি স সিন, সি হচ্ছে দেখা, এটার V2 হচ্ছে স এবং V3 হচ্ছে সিন। এই যে সি স সিন, তার মানে আই হ্যাড সিন ইট, আমি এটা দেখেছিলাম, আমি এটা দেখেছিলাম, আই হ্যাড সিন ইট, আমি এটা, বা দ্যাটও লিখতে পারো, ইট না লিখে দ্যাটও লিখতে পারি, কারণ আমরা অতীতের অন্য একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, দ্যাট লিখলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আমি ওটা দেখেছিলাম, ওইটা, এটা না, তখন কি হবে ওইটা। আই হ্যাভ বা আই স ইট না, তখন কি লিখবো? দ্যাট, আই স দ্যাট, আমি ওইটা দেখেছিলাম, কিংবা আই হ্যাড সিন দ্যাট, আমি ওইটা দেখেছিলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে কখন আমরা সিম্পল পাস্টের ব্যবহার করে থাকবো, কখন আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করে থাকবো। যখন অতীতটা অল্প সময় ব্যয় হয়েছে, এরকম অতীত নিয়ে আমরা কথা বলতে মানে বলবো, তখন ইউজুয়ালি আমরা চেষ্টা করব সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে কথা বলতে। আর যখন আমাদের অতীতটার অনেক সময় মানে দীর্ঘক্ষণ সময় পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি বলে পাস্ট পারফেক্টের সাহায্য নিয়ে কথা বললে সবচেয়ে উত্তম। ওকে, তার মানে এতটুকু তো বুঝতে পারলাম, আমি একটি গান গেয়েছি এটাও তো বললাম, আমি ওইটা দেখেছিলাম, আই স দ্যাট কিংবা আই হ্যাড সিন দ্যাট। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা যে কিছুক্ষণ আগে প্রেজেন্ট পারফেক্ট নিয়েও কথা বললাম না ক্লাস, আমি এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, আমি হচ্ছে একটু আগে প্রেজেন্ট পারফেক্ট নিয়েও কথা বললাম। প্রেজেন্ট পারফেক্টটা মেইনলি বর্তমানের কোনো একটা কাজকে বর্ণনা করেছি গিয়েছি এই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিছুটা হলেও অতীত নির্দেশক। অর্থাৎ তুমি দেখো আমি কি বলেছি, আমি করেছি, কাজটা কিন্তু অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে এটার প্রভাবটা রয়েছে, শুরু কিন্তু হয়েছিল অতীতেই, তাই না? আমি এটা করেছি, যেমন আমি পড়িয়েছি তোমাদের বা আমি পড়েছি, ধরো আমি পড়েছি, আমি একটা সাবজেক্ট বা টপিক পড়েছি, ওটা আমার মাথায় আছে, পড়েছি, কাজটা কিন্তু আমি অতীতে করেছি, কিন্তু এটার ফলটা এখনো আমার মাথায় আছে। তার মানে প্রেজেন্ট পারফেক্টটাও কিন্তু বর্তমানের একটা হলেও কি বলে বর্তমান টেন্স বর্ণনা করতে গেলেও এটা কিন্তু কিছুটা হলেও অতীত নির্দেশক। এখন কথা হচ্ছে এটাও যেহেতু অতীত নির্দেশক, এটা কখন ব্যবহার করব? যখন অতীতটা একেবারেই অল্প সময় জ্ঞাত হয়েছে, একেবারেই খুব মনে করো 5 মিনিট বা 10 মিনিট আগে, বা হচ্ছে জাস্ট অল্প কিছুক্ষণ আগে এই কাজটা শুরু হয়েছে, এরকম কোনো কিছু একটা যখন বর্ণনা করতে যাবে, তখন তোমার কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টের সাহায্য নিয়ে বর্ণনা করবে। মনে করো যে যখন তুমি কথা বলছো তার থেকে অনেক সময় পার হয়ে গিয়েছে, তখন তুমি পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারো। আর পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টের মাঝামাঝি যে সময় অতীতটা আছে, সেই ক্ষেত্রে তুমি তখন কি বলে সিম্পল পাস্টের ব্যবহার করতে পারো। আমি কথাটা আরেকবার ক্লিয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। যখন বেশি সময় পার হয়নি এরকম কোন অতীত বর্ণনা করবে, তখন তুমি প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করে সেন্টেন্সটা ব্যক্ত করতে পারো। অল্প কিছুক্ষণ সময় ব্যয় হয়েছে, বেশিক্ষণ সময় হয়নি। যখন অনেক বেশি সময় পার হয়ে গিয়েছে এইরকম কোনো ঘটনা তুমি ব্যক্ত করবে, তখন তুমি পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারো। এখন পাস্ট পারফেক্টের এবং প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মাঝামাঝি যে সময়ের অতীতটা আছে, এরকম ধরনের অতীত নির্দেশক হিসেবে তখন মাত্র তুমি পাস্ট ইনডিফিনিট
অর্থাৎ সিম্পল পাস্টের ব্যবহারটা তুমি করতে পারো। আশা করি আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা প্রেজেন্ট নিয়ে কথা বললাম, পাস্ট নিয়ে কথা বললাম, এখন আমরা ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ আই হ্যাড সিন দ্যাট এটাকে আমরা কি করব, ফিউচারে কনভার্ট করব। সুতরাং ফিউচার কনভার্ট করার জন্য আমার কি কাজটা করতে হবে, আমার শুধুমাত্র উইলের সাহায্য নিতে হবে, আর বাদবাকি কিন্তু মোটামুটি সবই ঠিক থাকবে, তাই না? ওকে, এখন এই দিকটা লক্ষ্য করো, বলেছিলাম যে আই হ্যাড সিন দ্যাট। এখন এই সেন্টেন্সটাকে আমি কি করব, ভবিষ্যৎ নির্দেশক বানাবো, মানে ভবিষ্যতে কোন একটা পারফেক্টের কাজটা করব। একটা মিনিট। ওকে, আই হ্যাড সিন দ্যাট এই জিনিসটাকে আমি কি করব, এটাকে হচ্ছে আমি ভবিষ্যতে কনভার্ট করব। এখন কিভাবে কনভার্ট করব, আমি দেখে থাকবো, ভবিষ্যতে আমি দেখে থাকবো, সেই ক্ষেত্রে কি করব, আই উইল, তখন কি করব, হ্যাডটা হয়ে যাবে হ্যাভ, আই উইল হ্যাভ সিন দ্যাট, আমি ওইটা দেখে থাকবো, আমি ওইটা দেখে থাকবো, আই উইল হ্যাভ সিন দ্যাট, আই উইল হ্যাভ সিন দ্যাট। বা কোথাও গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন দেয়ার, আই উইল হ্যাভ গন দেয়ার। আচ্ছা, এবার মোটামুটি আমার যতটুকু আমি আপনাদেরকে বর্ণনা করেছি, আই গেস আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমি শুরু থেকে এই অবধি আরেকটা বার ব্রিফ করি টোটাল বিষয়টা। আজকে আমাদের স্পোকেন ইংলিশের সবচেয়ে ভাইটাল যে বিষয়টা ছিল, কথা বলার ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আর পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি কখন, যখন আমরা কোনো একটা কাজ করেছি, বলেছি, অর্থাৎ কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, ওইটার ফলটা এখনো আছে, এরকম অর্থে যদি আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে করেছি, বলেছি, গিয়েছি, এইরকম ভাবে কথা বলতে হয়। বাংলাতে তো এইগুলো বলি, সেক্ষেত্রে ইংলিশে আমরা পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে কথা বলি। প্রেজেন্টের ক্ষেত্রে পারফেক্ট টেন্স বানাতে হলে হ্যাভ, হ্যাজ, সেই সঙ্গে V3 লাগবে। পাস্ট পারফেক্টে যদি কথা বলতে চাই, হ্যাড প্লাস V3 লাগবে। আর ফিউচার পারফেক্টে কথা বলতে গেলে উইল হ্যাভ V3 লাগবে। ব্যাস এইটুকু। আর এখন এই অ্যাকর্ডিং আমি জাস্ট কি করব, সাবজেক্ট বসাবো, অবজেক্ট বসাবো, এবং সেন্টেন্সের অ্যাকর্ডিং আমার ভার্বটা বসাতে হবে। যে অ্যাকশনটা তুমি বর্ণনা করতে চাচ্ছ সেটার V3 ফর্মটা তোমার জানা থাকা চাই। যেমন হচ্ছে এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড প্লাস V3, ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ V3। এইটা হচ্ছে আমার টোটাল বিষয়। আর সেই সাথে আমি আরেকটা বিষয় আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্টও হচ্ছে অতীত নির্দেশক, পাস্ট পারফেক্টও অতীত নির্দেশক, এবং সিম্পল পাস্টও অতীত নির্দেশক। এখন এই কয়েকটা অতীত নির্দেশকের মধ্যে কখন কোনটা ব্যবহার করব, যে অল্প কিছু সময় পার হয়েছে এরকম অতীত বর্ণনার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, যখন মোটামুটি কিছুটা সময় পার হয়েছে তখন সিম্পল পাস্ট, যদি অনেক বেশি সময় পাস্ট অতীতের অনেক সময় জ্ঞাত হয়ে গিয়েছে এমন একটা ঘটনা বর্ণনা করতে যাবে, তখন আবার পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে চাইলে তুমি বলতে পারো। আর অতীতে কোনো একটা কাজ করতে থাকবে বা করেছো এরকম বোঝাবে বা করতে থাকবে, সেই ক্ষেত্রে তুমি চাইলে ফিউচার পারফেক্টের সাহায্য নিয়ে কথাটা বলতে পারো। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারে আসবে। বাসায় অবশ্যই নিজেরা যে কোনো একটা ভার্বকে V3 ফর্ম চিন্তা করে প্রেজেন্টে, পাস্টে বা ফিউচারে সেটার প্রয়োগ করার জন্য প্রেজেন্ট পারফেক্টের মতন করে সেন্টেন্সগুলো বানিয়ে বানিয়ে আপনারা বলার অবশ্যই ট্রাই করবেন। উইদাউট প্র্যাকটিসিং কখনোই কিন্তু হচ্ছে আপনি চাইলে আপনার যে ফ্লুয়েন্সি সেটা আনতে পারবেন না। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।